ওয়েলকাম টু টিএসআর ইনভেস্ট। আমি সায়ক মজুমদার। আজকে আমরা একটা কোম্পানির ইনকাম স্টেটমেন্ট অ্যানালিসিস করা শিখব। তুমি যে কোম্পানি বা বিজনেসে ইনভেস্ট করতে যাচ্ছ, সেই কোম্পানিটা কোন কোন জায়গা থেকে কত পরিমাণে রেভিনিউ জেনারেট করে, মানে কত পরিমাণে ইনকাম জেনারেট করে, আর সেই ইনকামটা কোথায় কোথায় খরচ করে সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট। দ্য সোর্স অফ ফান্ড অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ফান্ড, এই দুটো জিনিস জানতে হবে। নয়তো তুমি যদি এই সমস্ত জিনিস না জেনে সেই বিজনেসে ইনভেস্ট করে ফেলো, তাহলে তুমি একটা স্পেকুলেটার হয়ে যাবে। ইউ আর নট আর ইনভেস্টার দেয়ার। সো আমাদের টিএসআর ইনভেস্টের মেন ফোকাস হচ্ছে টু এনেবল ইউ অ্যাজ অ্যান ইনভেস্টার, নট আ ট্রেডার। তো আমরা যতটা সম্ভব যে জিনিসগুলি জানার প্রয়োজন অ্যাজ অ্যান ইনভেস্টার অফ আ কোম্পানি, সেগুলি নিয়ে ডিসকাশন করছি। এই ভিডিওতে ইনকাম স্টেটমেন্টের প্রত্যেকটা আইটেম নিয়ে ডিটেলস অ্যানালিসিস করা হবে। আনফর্চুনেটলি কেউ যদি কোথাও কোনো ডাউট পেয়ে থাকে, তাহলে প্লিজ আমাদের কমেন্ট করে জানাও। আমরা তোমাদের জন্য সেই টপিকটা নিয়ে ডিসকাশন রেখে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করো, স্ক্রিনে লিঙ্ক শো করছে, ডেসক্রিপশনেও লিঙ্ক রয়েছে, সেখান থেকে ক্লিক করেও জয়েন করতে পারো। চলো ভিডিও স্টার্ট করা যাক। তো ফার্স্ট স্টেপ যেটা আমাদের করতে হবে, একটা কোম্পানি অ্যানালিসিস করার জন্য ফার্স্টে আমাদের একটা মডেল ইনকাম স্টেটমেন্টকে ডাউনলোড করতে হবে। আমি এখানে বিএসসি ইন্ডিয়া সাইটে এসেছি, সেখান থেকে ফার্স্টে আমি এই পেজটার লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো ডেসক্রিপশনে। তোমরা ওখান থেকে যে কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল রেজাল্ট কিংবা যে কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট ডাউনলোড করে দেখতে পারো। তো ফার্স্টে সেগমেন্ট সিলেক্ট করতে হবে। সেগমেন্ট মানে তুমি কোন ধরনের সেগমেন্টে ইনভেস্ট করতে, মানে কোন ধরনের সেগমেন্টের কোম্পানিকে সার্চ করতে চাইছো, ইকুইটি সেগমেন্ট, ডেট সেগমেন্ট না মিউচুয়াল ফান্ড সেগমেন্ট। আমরা অবশ্যই ইকুইটি সেগমেন্ট সিলেক্ট করলাম। ডেট রেঞ্জ, যে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে থাকা অ্যানাউন্সমেন্ট সার্চ করতে চাইছো। আমি এখানে 1 অক্টোবর থেকে 19 অক্টোবর অবধি সার্চ করেছি। ক্যাটাগরি, ক্যাটাগরি মানে তুমি অ্যানুয়াল জেনারেল মিটিং সার্চ করছো নাকি বোর্ড মিটিং সার্চ করতে চাইছো, কোম্পানি আপডেট, কর্পোরেট অ্যাকশন, ইনসাইডার ট্রেডিং, নিউ লিস্টিং না রেজাল্ট সার্চ করতে চাইছো। আমি রেজাল্টে ক্লিক করেছি বিকজ আমরা ইনকাম স্টেটমেন্ট চাই। তারপর এখানে একটা মডেল কোম্পানি HCL টেকনোলজিস বলে আমি সার্চ করেছি। সাবমিট করার পর আমার কাছে এই দুটো রেজাল্টস অ্যাভেলেবেল এসছে। এবার আমি যে কোনো একটা রেজাল্ট, দুটোই সেম রেজাল্ট, বাট একটা কোম্পানি দুভাবে রেজাল্টগুলিকে সাবমিট করে, বাট রেজাল্ট কিন্তু সেম। Q2 এর রেজাল্ট সেম টাইমেই সেম ডেটেই এটা রিসিভ করা হয়েছে 14 অক্টোবরে। তো আমি রেজাল্টটাকে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর আমরা যে স্টেটমেন্টটা পাবো, সেটাই হবে আমাদের অ্যানালিসিসের মূল পার্ট। সেটা হচ্ছে ওই HCL টেকনোলজিস, যেটা কিনা একটা কম্পিউটার কোম্পানি, কম্পিউটার বেসড টেক কোম্পানি, ইনফরমেশন টেকনোলজি কোম্পানি। এই দেখো, এটা হচ্ছে HCL টেকনোলজিসের যে রিপোর্টটা এসেছিলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অ্যান্ড বম্বে স্টক এক্সচেঞ্জে, তার স্টার্টিংটা। তো এখানে ওই বোর্ড মিটিং যেটা হয়েছিল, যেখানে এই অ্যানুয়ালস রেজাল্টটাকে, কোয়ার্টারলি রেজাল্টটাকে ডিক্লেয়ার করা হয়েছে, তার একটা ব্রিফ ইন্ট্রোডাকশন। তারপর আমাদের মেন পার্ট এসছে, এটাই হচ্ছে একটা কোম্পানির ইনকাম স্টেটমেন্ট। এই যে সেকেন্ড পেজ, দিস ইজ দ্য ইনকাম স্টেটমেন্ট অফ আ কোম্পানি। তো ফার্স্টে তো HCL টেকনোলজিস, তার অ্যাড্রেস রয়েছে, আমাদের জানার দরকার নেই। তারপর যেটা লেখা আছে, কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল রেজাল্টস অফ HCL টেকনোলজিস লিমিটেড অ্যাজ পার ইন্ড অ্যাস। কনসলিডেটেড মানে কি, একটা কোম্পানি যখন গ্রো করে, ধরো TSCR, আমি TSCR গ্রো করেছে একবারও বলছি না, বাট ধরো TSCR কমার্স এডুকেশন, আমাদের মেন পারপাস ছিল টু সার্ভ দি কমার্স টিউশন টু দ্য স্টুডেন্টস। সো এটা হচ্ছে আমাদের মেন বিজনেস। এই যে মেন বিজনেস বা মেন যে কাজ, মেন যে অ্যাক্টিভিটি, সেটাকে বলে স্ট্যান্ড অ্যালোন অ্যাক্টিভিটি। কিন্তু আমরা TSCR কমার্স এডুকেশন ছাড়াও এখন TSCR ইনভেস্ট স্টার্ট করে ফেলেছি, যেটা কিনা আমাদের প্রাইমারি অ্যাক্টিভিটি ছিল না। তো এই যে TSCR ইনভেস্ট আর TSCR কমার্স এডুকেশন, এই দুটোকে আমরা কম্বাইন করে বলবো কনসলিডেটেড অ্যাক্টিভিটি, আর শুধুমাত্র TSCR কমার্স এডুকেশনকে বলবো স্ট্যান্ড অ্যালোন অ্যাক্টিভিটি। একটা কোম্পানি অ্যানালিসিসের সময় কনসলিডেটেডটাই মেন ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়ায়। তো আমরা কনসলিডেটেড ইনকাম স্টেটমেন্টটাকে অ্যানালিসিস করবো। এবারে যেটা দেখাচ্ছে যে ডান দিকে ইন ক্রোর্স, রুপিস ইন ক্রোর্স, এটা মাথায় রাখতে হবে যে ডিনোমিনেটরটা কী আছে, ডিনোমিনেশনটা কী আছে। এখানে তুমি প্রত্যেকটা রুপিসটা দেখতে পাচ্ছ, 20,655, 20,068, এগুলি কিন্তু 20,068 টাকার ইনকাম জেনারেট করেনি, 20,068 কোটি টাকার ইনকাম জেনারেট করেছে। সো রুপিস ইন ক্রোর্সটা মাথায় রাখতে হবে। তারপর কি পার্টিকুলার্স, পার্টিকুলার্স মানে ডিটেলস। এখানে 3 মান্থস এন্ডেড, লাস্ট 3 মাসের কোম্পানির পারফরমেন্স, লাস্ট 6 মাসের কোম্পানির পারফরমেন্স, আর তার পাশে লাস্ট বছর মানে 31 মার্চ 2021 অবধি
যে কোম্পানিটা পারফরমেন্স দিচ্ছে সেটা। এখানে কেন 6 মান্থ এন্ডেড আছে? বিকজ এটা Q2 এর রেজাল্ট। Q2 মানে সেটা শুরু হয়েছিল 30th এটা, আর এটা যেটা হয়েছিল সেপ্টেম্বর, দেন আগস্ট অ্যান্ড জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই যে 3 মাস সেটার হচ্ছে 3 মান্থস এন্ডেড। এবার যেহেতু এটা Q2 তাই এটা হাফ ইয়ারলিও হচ্ছে, এই জন্য হাফ ইয়ারলি হওয়ার জন্য 6 মান্থস এন্ডেড এসছে। একটু বুঝতে অসুবিধা হবে প্রথম। তো ফার্স্টে মেন টপিকে ঢুকছি, প্রত্যেকটা আইটেম ধরে অ্যানালিসিস। ফার্স্টে রেভিনিউর আন্ডারে দুটো আইটেম আছে, রেভিনিউ ফ্রম অপারেশনস অ্যান্ড আদার ইনকাম। রেভিনিউ ফ্রম অপারেশন মানে HCL টেক নিজের বিজনেস থেকে যে সেলসটা জেনারেট করেছে সেটা হচ্ছে রেভিনিউ ফ্রম অপারেশন। ওকে, টিএসসিআর কমার্স এডুকেশন টিউশন ফিসের মাধ্যমে যে ফিসটা জেনারেট করে সেটা রেভিনিউ ফ্রম অপারেশন। আদার ইনকাম মানে HCL টেকও কিন্তু অন্য কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছে, HCL টেকও বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করেছে, তো সেই সমস্ত কোম্পানি থেকে HCL টেক ডিভিডেন্ড পায় বা প্রফিটের একটা পোর্শন পায়। এই যে পোর্শনটা সেটা কিন্তু HCL টেক নিজের মেইন বিজনেস থেকে ইনকাম করে না, এটা আদার সোর্স থেকে ইনকাম করে, তাই এটা হচ্ছে আদার ইনকাম। তো রেভিনিউতে এই দুটো পার্ট, আমরা ফিগার্সে যাচ্ছি না বিকজ এটা HCL টেকের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস নয়, আমরা জাস্ট আইটেমগুলি এখানে ডিসকাস করছি। তারপর এক্সপেন্সের আন্ডারে, আচ্ছা এই যে রেভিনিউ ফ্রম অপারেশন আর আদার ইনকাম এই দুটো যোগ করে আসছে টোটাল ইনকাম। তারপর এক্সপেন্স, পারচেস অফ স্টক ইন ট্রেড মানে HCL টেক যে গুডস বা সার্ভিস, HCL টেক স্পেশালি সার্ভিস প্রোভাইড করে, তো যে সার্ভিসটা প্রোভাইড করছে, যে সার্ভিস প্রোভাইডের জন্য যে জিনিস HCL টেককে কিনতে হয়েছে অ্যাজ এ স্টক, সেই জিনিসগুলি কতখানি কিনেছে তার অ্যামাউন্ট। এখানে দেখো HCL টেক খুব অল্প পরিমাণে স্টক ইন ট্রেড পারচেস করেছে 273 crore রুপিস, বিকজ HCL টেক মেনলি সার্ভিস প্রোভাইডার, সার্ভিসে স্টকের পরিমাণ খুব কম থাকে, কিন্তু HCL টেকের বিভিন্ন মনিটর রয়েছে, CPU রয়েছে, তো ওইগুলি HCL টেক বিক্রি করে, সেগুলি HCL টেকের স্টক। দেন চেঞ্জেস ইন ইনভেন্টরিজ অফ স্টক ইন ট্রেড। এবার চেঞ্জেস ইন ইনভেন্টরি অফ স্টক ইন ট্রেড মানে বছরের শুরুতে HCL এর কত স্টক ছিল আর বছরের শেষে যে স্টক রয়েছে তার ডিফারেন্স। ওকে, দেন এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্সের মধ্যে একটা এমপ্লয়ির স্যালারি, কোনো বোনাস, বিভিন্ন ধরনের এমপ্লয়ি ওয়েলফেয়ারের জন্য যত ধরনের কাজ করা হয়েছে, মেডিকেল এক্সপেন্স এমপ্লয়িদের দিয়ে দেওয়া বা এরকম ধরনের সমস্ত কিছু চলে আসে এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্সে। স্যালারির সাথে বোনাস, তার সাথে ESI, প্রভিডেন্ট ফান্ড, সমস্ত কিছু চলে আসে এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্সের আন্ডারে। দেন আসছে ফাইন্যান্স কস্ট মানে HCL টেক নিজের বিজনেস চালানোর জন্য যে ধার নিয়েছে অন্যান্য পার্টির কাছ থেকে, সে পার্টিগুলিকে তো ইন্টারেস্ট পে করতে হবে প্রতি বছর, তাই যে ইন্টারেস্টের জন্য যে কস্টটা, যে এক্সপেন্সটা করতে হচ্ছে HCL টেককে, সেটাই হচ্ছে ফাইন্যান্স কস্ট। তারপর ডেপ্রিসিয়েশন অ্যামর্টাইজেশন অ্যান্ড ইম্পেয়ারমেন্ট এক্সপেন্স। মানে একটা অ্যাসেট, যে HCL টেকের যে অ্যাসেটগুলি ছিল, যে ফিক্সড অ্যাসেটগুলি ছিল, বিল্ডিং, ল্যান্ড অর কম্পিউটার, সুপার কম্পিউটার্স, এই যে অ্যাসেটগুলি সেগুলি যত দিন যাবে তত তার ভ্যালু কমতে থাকে, তো এই ভ্যালু কমাটাকে বলে ডেপ্রিসিয়েশন। তো সেই ডেপ্রিসিয়েশন অ্যামর্টাইজেশন হিসেবে কত ভ্যালু কমেছে একটা অ্যাসেটের, সেটাও তো একটা কোম্পানির এক্সপেন্স হিসেবেই দেখা হয়, তো সেটাও আছে এখানে। আউটসোর্সিং কস্ট, HCL টেক সব কাজ নিজে করে না, উই নো TCS, উইপ্রো, HCLs, দে আর দ্য বিগ জায়েন্টস অফ ইন্ডিয়ান IT সেক্টর, সো তারা সমস্ত কাজ নিজে থেকে করে না, কিছু কাজ আউটসোর্সও করে দেয়, যেটাকে বলে বিজনেস প্রসেস আউটসোর্সিং, BPO। তো এই সমস্ত কাজ করার জন্য যে কোম্পানিকে আউটসোর্স করা হয়েছে কাজগুলি, তারা তো চার্জ নেবে, তো সেই চার্জটাই হচ্ছে আউটসোর্সিং কস্ট। তারপর আদার এক্সপেন্স মানে মিসলেনিয়াস বিভিন্ন এক্সপেন্স যদি থাকে, তো সেগুলি অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স বা এরকম কিছু এক্সপেন্স থাকলে সেগুলি। তারপর আসবে টোটাল এক্সপেন্সের পর আমরা টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সটাকে মাইনাস করব। টোটাল ইনকাম আমরা রেভিনিউ থেকে পেয়েছিলাম, আর টোটাল এক্সপেন্স এই এক্সপেন্সের টোটাল করে পেলাম, এ দুটো মাইনাস করে যেটা বেরোবে সেটা প্রফিট বিফোর ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিট সেটা। এবার গভর্নমেন্ট এসছে ট্যাক্স নেবে, ট্যাক্স এক্সপেন্স, কারেন্ট ট্যাক্স মানে যেই ট্যাক্সটা আমরা এবছর পে করেছি। ডেফার্ড ট্যাক্স চার্জ মানে যে ট্যাক্সটা আমরা অ্যাকাউন্টিং হিসেবে পে করা উচিত কিন্তু ট্যাক্স হিসেবে পে করা এই বছরে আমরা লায়েবল নই। এর মানে
অ্যাকাউন্টিং taxation, tax calculated in accounting আর ট্যাক্স ক্যালকুলেটেড ইন ট্যাক্সেশন এই দুটো আলাদা। অ্যাকাউন্টিংয়ের হিসেবে ট্যাক্সের অ্যামাউন্ট এক ধরনের হতে পারে, আর ট্যাক্সের রুলস হিসেবে ট্যাক্স অ্যামাউন্ট আরেক ধরনের হতে পারে। তো ডেফার্ড ট্যাক্স যদি পজিটিভ হয় তার মানে আমরা ফিউচারে গিয়ে মানে ফিউচারের অ্যাকাউন্টিং হিসেবে ফিউচারে কোনো ট্যাক্সকে আজকে পে করে দিচ্ছে। আর ডেফার্ড ট্যাক্স যদি নেগেটিভ হয় তাহলে এখনকার ট্যাক্স যেটা অ্যাকাউন্টিং হিসাবে দেখানো হচ্ছে যে পেয়েবল হবে, কিন্তু আমরা সেটা ফিউচারে গিয়ে পে করছি। এটা দুটো না একটু বুঝতে অসুবিধা হবে, বিকজ যারা ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড থেকে নেই তাদের একটু বুঝতে অসুবিধা হবে। তো যদি কারোর সমস্যা হয় প্লিজ কমেন্ট আস, আমরা ডিটেলসে লেখার চেষ্টা করবো টেলিগ্রামে। দেন টোটাল ট্যাক্স এক্সপেন্স। স্যার কারেন্ট ট্যাক্স মানে এই বছরে পে করেছি, ডেফার্ড ট্যাক্স মানে আমাদের টাইম ডিফারেন্সের জন্য ট্যাক্সটা পরে পে করতে হচ্ছে বা পরের ট্যাক্স আগে পে করতে হচ্ছে। তারপর টোটাল ট্যাক্স এক্সপেন্স বেরোলো। এবার প্রফিট বিফোর ট্যাক্স থেকে টোটাল ট্যাক্স এক্সপেন্স মাইনাস করলে আমরা পাবো প্রফিট ফর দ্য পিরিয়ড। প্রফিট ফর দ্য পিরিয়ড এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্রফিট। তারপর আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। আদার কম্প্রিহেন্সিভ ইনকাম মানে যে প্রফিট বা যে লস আমাদের অ্যাকচুয়ালি রিয়েলাইজ করা হয়নি। রিয়েলাইজ করা মানে আদায় করা হয়নি। যে প্রফিট বা যে প্রফিট আদায় করা হয়নি বা যে লস অ্যাকচুয়ালি এখনও পে করা হয়নি সেগুলিকে বলে কম্প্রিহেন্সিভ ইনকাম, OCI, আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। তো সেগুলি আছে, এটার পরিমাণ খুবই অল্প থাকে, তোমরা এখানেও দেখতে পারো খুবই অল্প, টোটাল 2,209 crores। তো এটা কোম্পানির সাইজ হিসাবে অত্যন্ত কম, OCI এর পরিমাণ খুব কম থাকে, অনেক কোম্পানিতে OCI থাকেও না, খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার না। এবার এই যে আদার কম্প্রিহেন্সিভ ইনকাম বা লস যেটা আছে সেইগুলিকে যোগ করে আমরা টোটাল কম্প্রিহেন্সিভ ইনকাম বা লস পেলাম। তারপর যে প্রফিট ফর দ্য পিরিয়ড পেয়েছিলাম সেই প্রফিট ফ্রম দ্য পিরিয়ড থেকে টোটাল কম্প্রিহেন্সিভ ইনকামটাকে মাইনাস করলে টোটাল কম্প্রিহেন্সিভ ইনকাম ফর দ্য পিরিয়ড পেলাম। প্রফিট ফর দ্য পিরিয়ড থেকে টোটাল আদার কম্প্রিহেন্সিভ ইনকামটাকে অ্যাড করে কিংবা টোটাল আদার কম্প্রিহেন্সিভ ইনকাম যদি লস হয় তাহলে সেটাকে লেস করে আমরা পাবো টোটাল কম্প্রিহেন্সিভ ইনকাম ফর দ্য পিরিয়ড। এবার প্রফিট ফর দ্য পিরিয়ড যেটা পেয়েছিলাম নাম্বার 5 পয়েন্টে, সেই পিরিয়ডটার মধ্যে শেয়ার হোল্ডার অ্যাকচুয়াল শেয়ার হোল্ডারদের পোর্শন কত আর মাইনরিটি শেয়ার হোল্ডার, মাইনরিটি না এটা নন কন্ট্রোলিং ইন্টারেস্ট যেটা আছে যারা নমিনাল শেয়ার হোল্ডার্স তাদের পোর্শন কত সেটা দেওয়া আছে। এটাও খুব একটা বেশি কাজের নাম। তারপর লাস্ট প্যারায় যেটা আছে আর্নিংস পার ইকুইটি শেয়ার অফ ₹2 ইচ। এখানে ₹2 হচ্ছে ফেস ভ্যালু, যেটা নিয়ে আমরা ফাইন্যান্স সেশনে আলোচনা করেছি স্টক মার্কেট এপিসোডে। তো ফেস ভ্যালু এখানে ₹2। এখানে আর্নিংস পার শেয়ার মানে একটা শেয়ারের পেছনে কত টাকা আর্ন হয়েছে, মানে ₹1 একখানে এই টোটাল যে আমাদের প্রফিটটা বেরোলো, টোটাল প্রফিট বেরিয়েছিল প্রফিট ফর দ্য পিরিয়ড 3,054 crore। এই যে 3,054 crore সেটা ইকুইটি শেয়ারের সংখ্যা দিয়ে ডিভাইড করা হয়েছে। টোটাল কটা শেয়ার আছে HCL থেকে সেই সংখ্যাটা দিয়ে ডিভাইড করা হয়েছে, তাহলে পার শেয়ারের জন্য কত প্রফিট জেনারেট হয়েছে সেটা বেরিয়ে এসছে 12.01। এটা হচ্ছে বেসিক। ডিলিউটেড মানে মাঝে মাঝে কোনো কোম্পানি নিজের এমপ্লয়িদের মোটিভেটেড রাখার জন্য কোম্পানির ওনারশিপ দিয়ে থাকে, যেটাকে বলে এমপ্লয়ি স্টক অপশন প্ল্যান বা ইসপ। তো এই ইসপ অ্যাডজাস্টেড আর্নিংস পার শেয়ার হলো ডিলিউটেড, কিন্তু HCL এরকম কোনো ইসপ নেই, তাই বেসিক আর ডিলিউটেড যে অ্যামাউন্ট সেটা সেম বেরিয়েছে 12.01। এবার ডিভিডেন্ড পার ইকুইটি শেয়ার, ডিভিডেন্ড মানে যেটা আমরা আদার ইনকামে আলোচনা করেছি, HCL থেকে অন্য কোম্পানি থেকে ডিভিডেন্ড পায়। ডিভিডেন্ড মানে এই যে কোম্পানি যখন একটু এক্সেস প্রফিট দেখে এবং সেই প্রফিটটা বা ক্যাশটাকে কাজে লাগানোর মতো তো কোম্পানির কাছে তেমন প্রজেক্ট থাকে না, তখন সেই প্রফিটটার একটা অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয় ক্যাশ হিসাবে, সেটাই হলো ডিভিডেন্ড বা পোর্শন অফ প্রফিট। তো ইন্টারিম ডিভিডেন্ড মানে বছরের মাঝামাঝি যখন কোনো ডিভিডেন্ড দেওয়া হয় সেটা ইন্টারিম ডিভিডেন্ড। স্পেশাল ডিভিডেন্ড মানে এক্সট্রা ডিভিডেন্ড যদি কোনো দেওয়া হয় এক্সট্রা ডিভিডেন্ড। আর ফাইনাল ডিভিডেন্ড মানে বছরের শেষে যে ডিভিডেন্ড দেওয়া হয় সেটা হচ্ছে ফাইনাল ডিভিডেন্ড। HCL টেক এখনও অবধি যেহেতু বছর শেষ হয়নি, মানে ফাইন্যান্সিয়াল ইয়ার 22 এখনও শেষ হয়নি, তো ফাইনাল ডিভিডেন্ড নেই, স্পেশাল ডিভিডেন্ড বোঝা যাচ্ছে না, কারণ এখন সমস্ত কিছু ইন্টারিম ডিভিডেন্ডের আন্ডারে আসবে, স্পেশাল ডিভিডেন্ড তো হবে না, ফাইনাল না হলে তো স্পেশাল হবে না। ইন্টারিম ডিভিডেন্ড সবে মাত্র অ্যানাউন্স করেছে ₹6 পার শেয়ার, মানে তোমার কাছে যদি HCL থেকে একটা শেয়ার থাকে তুমি 6 টাকা
ডিভিডেন্ড হিসাবে অনলি পাবে। এরপর তো ক্যাপিটাল গেন্স রয়েছে। তো এটা হলো এক্সেল টেকের একটা কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটা আমরা মডেল হিসাবে ব্যবহার করলাম ইনকাম স্টেটমেন্ট অ্যানালিসিসের জন্য। এই ইনকাম স্টেটমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, তার কারণ তুমি এখান থেকে একটা কোম্পানির প্রফিট গ্রো করছে নাকি প্রফিট কমে যাচ্ছে সেটা নিয়ে একটা ডিসিশন নিতে পারো। এছাড়া কোন জায়গায় কোম্পানি বেশি এক্সপেন্স করতে হচ্ছে, এইটা তো একটা সার্ভিস কোম্পানি, কিন্তু যদি তুমি কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যাও যেমন হিন্দুস্তান ইউনিলিভার কিংবা আইটিসি, তো এখানে দেখতে হবে তোমার যে কস্ট অফ ম্যাটেরিয়ালটা বাড়ছে না কমছে, মানে জিনিস প্রডিউস করতে তার দাম কি বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে, রেভিনিউ কীভাবে বাড়ছে, এই সমস্ত। সো ইনকাম স্টেটমেন্ট অ্যানালিসিস অবশ্যই খুব প্রয়োজন। যদি কারোর কোনো ডাউট থাকে প্লিজ কমেন্ট আস অ্যান্ড উই উইল গিভ আস সেপারেট ডিসকাশন অন আওয়ার টেলিগ্রাম চ্যানেল। ওকে, থ্যাংক ইউ।